নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত এবার পাকিস্তানের কাছে বার্তা পৌঁছে দিল, পিওকে খালি করো, যত তাড়াতাড়ি সম্ভব পিওকে খালি করো, আমাদের জায়গা আমাদের ফিরিয়ে দাও। তোমরা দখলদারি করে বসে আছো ৭৫ বছর ধরে, এই দখলদারি ভারত আর মানবে না। এবার সময় এসেছে নিজের সম্পত্তি ভারত বুঝে নেবে। এই খবর পৌঁছে দেওয়া হয়েছে বার্তা ডিজিএমও পাকিস্তানের কাছে, আমাদের ডিজিএমও মারফত। এখন যদি ভারত যা বলেছে তা যদি পাকিস্তান ভালোই মেনে নেয়, তাহলে তো পাকিস্তান অখণ্ড থাকবে, পিওকে ছেড়ে দিক, অখণ্ড থাকবে। আর যদি পাকিস্তান যদি না মানে, তাহলে পরে ভারত যদি ওখানে ঢোকে, তাহলে পরে পাকিস্তান খণ্ড খণ্ড হবে। এই যে পাকিস্তানের টোটাল চিত্র আছে, এই পাকিস্তান খণ্ড খণ্ড হয়ে যাবে। বালুচিস্তান আলাদা হয়ে যাবে, ফ্রিডম, সিন্ধ ফ্রিডম, পাঞ্জাব ফ্রিডম, শুধু পাঞ্জাবটুকু নিয়ে থাকো। তারপর গিলগিট বালতিস্তান ফ্রিডম, শুধু আমরা নিয়ে নেব কি পিওকে যদি আমরা নাবি, ভারতবর্ষ যদি সৈন্য নামায়, তাহলে পরে ভারতবর্ষ পিওকেও নেবে, গিলগিট বালতিস্তানও নেবে। গিলগিট বালতিস্তান আর পিওকে যদি এসে যায়, তাহলে বরাবরই বলে যাচ্ছি সোজাসুজি একেবারে ইউরোপের সঙ্গে আমাদের সড়ক পথে যোগাযোগ কমপ্লিট হয়ে যাবে। শুধু আফগানিস্তান আমাদের ব্যবহার করতে হবে। আফগানিস্তানের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, আফগানরা আমাদের বন্ধু হিসেবে দেখে। আফগানের বিদেশমন্ত্রী তিনি এখন ভারতেই আছেন, ভারতে কথাবার্তা বলা হচ্ছে। এবং বালুচিস্তানের যে সময় এখানে যে এক্সাইল প্রাইম মিনিস্টার আছে বালুচিস্তানের, সেই বালুচিস্তানের এক্সাইল প্রাইম মিনিস্টারের সঙ্গেও আমাদের বিদেশ মন্ত্রক কথাবার্তা শুরু করে দিয়েছে আনুষ্ঠানিক। ফলে পাকিস্তানের ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা। কারণ পাকিস্তান তো পিওকে দেবে না, আর পিওকে না দিলে পাকিস্তান চূর্ণ চূর্ণ হবে। আর চূর্ণ চূর্ণ হলে পরে তাহলে এই ছবিটা সামনে চলে আসবে, যেখানে পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো ভারত করে দিয়েছে। অখণ্ড পাকিস্তান আর থাকবে না, এটা নিশ্চিত। গতকাল ছিল মের 14 তারিখ, সেপ্টেম্বরের মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে যাবে। মেনে রেখে দিন, 14 মে থেকে কাজ শুরু হয়ে গেছে প্ল্যানিং, সেপ্টেম্বরের মিডলের মধ্যে কাজ শেষ, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো। এখন আমাদের চাপ এত, ভারতের চাপ এত, আমাদের যে বিএসএফ এর সৈনিক পূর্ণাম কুমার সাউ, যাদের হাতে ধরা পড়েছিল পাকিস্তান রেঞ্জার্স বাহিনী, তাদেরকে হুমকি দেওয়া মাত্র শ্বশুর করে এসে গতকালকে পূর্ণাম কুমার সাউকে ওয়াঘা বর্ডারে এসে ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তান যতই লাফাক, এই যুদ্ধে আমরা জিতেছি, এই যুদ্ধে আমরা জিতেছি, তাহলে জিতিস যদি, তাহলে পরে এতগুলো এয়ারবেস গেল কি করে, এত এডি সিস্টেম নষ্ট হয়ে গেল কি করে। এদিকে এডি সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার ফলে চাপে পড়েছে কারা? এক হচ্ছে চীন, এক হচ্ছে আমেরিকা, এক হচ্ছে তুর্কি। তুর্কির একটা ড্রোন আছে টিবি, সেই নিয়ে তো ব্যাপক আলোচনা হয়েছিল ওয়েস্টার্ন মিডিয়াতে। তুর্কির ড্রোন একেবারে মারাত্মক, সে তুর্কির ড্রোন মাটিতে একেবারে গড়াগড়ি খাচ্ছে ভারতের মাটিতে। ভারতের দুর্ভেদ্য যে এয়ার ডিফেন্স সিস্টেম, তাকে না ভাঙতে পেরেছে পাকিস্তান, না ভাঙতে পেরেছে ওই টার্কির টিভি ড্রোন।
এবং চাইনিজ যত ড্রোন আছে। এখন ভারত নিজস্ব সিস্টেম ব্যবহার করে আরো একটা মারাত্মক ড্রোন একটা তৈরি করছে, তার নাম হচ্ছে শেষনাগ। শেষনাগ ঘন্টায় 1000 কিলোমিটার করে পাড়ি দিতে পারবে সমস্ত ভারী বস্তু নিয়ে এবং গিয়ে নির্দিষ্ট জায়গায় আঘাত করতে পারবে। এই শেষনাগ নামকরণ কেন হয়েছে? মহাদেব শিবের গলায় যে সাপ জড়ানো আছে সেই সাপের মাথায় রয়েছে পৃথিবী, তাই তার নাম করা হয়েছে শেষনাগ। শেষনাগ যদি এখন তৈরি হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো দেশ কোনোভাবেই নিশ্চিন্ত থাকতে পারবে না। এখন দেখা যাক পাকিস্তান কি করে। পাকিস্তানের এমনিতে অবস্থা খুব খারাপ, ভয়াবহ যা খবর পাওয়া যাচ্ছে। জল নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, এই গরমে লোকে হাঁসফাঁস করছে, রাস্তায় লোক নেমে পড়েছে সরকারের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে। এখন স্লোগান উঠছে যে তোমরা আমাদের এই দুর্দশা করেছো, তোমরা আমাদের দেশ থেকে চলে যাও। আসিম মুনির তার ডেরা থেকে বেরোচ্ছেন না। যে সমস্ত সাধারণ সৈনিক একদল লেফটেন্যান্ট জেনারেল থেকে আর কর্নেল পর্যন্ত, ক্যাপ্টেন পর্যন্ত যারা আছে এবং সাধারণ সৈনিক যারা আছে তারা রীতিমতো আতঙ্কে রয়েছে কখন জনতা তাদের ধরে পিটে না দেয়। যদিও ফায়ারিং টায়ারিং এখন শেলিং ফেলিং বন্ধ রয়েছে, কারণ বন্ধ করতেই হয়েছে। যদি আবার চালু করে দেয় তাহলে পরে সর্বনাশের মাথায় পা যাকে বলে সেই অবস্থা হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, মুখোশ খুলে গেছে এই চীন, আমেরিকা এবং তুর্কি। তুর্কির অবস্থা তো খুব খারাপ। যখনই দেখা গেছে যে তুর্কি ওখান থেকে সেনাবাহিনী পাঠিয়েছিল এবং তুর্কি ড্রোন দিয়ে সাহায্য করেছে, তাতে এখন সাধারণ মানুষ গেছে ক্ষেপে। মালদ্বীপকে যেমন বয়কট করা হয়েছিল তেমন তুর্কিকেও বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুর্কির হাজার হাজার সমস্ত টুরিস্ট যত ছিল আপনার বুকিং ছিল সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তুর্কির যিনি আপনার পর্যটন মন্ত্রী, তিনি হাত জোর করে ভারতের কাছে নিবেদন করেছেন ভারতের পর্যটকদের যে আপনারা দয়া করে তুর্কিতে আসুন, তুর্কিতে আপনি সেফ, তুর্কির জন্য আপনাকে স্বাগত জানানো হচ্ছে। কিন্তু ক্যান্সেলেশন কমছে না। আর এখান থেকে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যদি কোনো রকম তুর্কিতে যদি কোনো রকম শুটিং হয় তাহলে সেই প্রডিউসিং সংস্থাকে চিরতরে ব্যান করে দেওয়া হবে এবং তারা যে নতুন সংস্থা খুলে যদি করতে চায় সেক্ষেত্রেও তারা কোনো পারমিশন পাবে না, সে ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। ফলে বলিউডকে মারা হয়েছে টাইট এবং একই সঙ্গে বলিউডকে এও বলে দেওয়া হয়েছে যে মুঘলদের আর পাকিস্তানকে হাইলাইট করে যদি কোনো সিনেমা তৈরি হয় সেই সিনেমা জীবনে আলোর মুক্তি দেখতে পাবে না। এরাই তো সব থেকে বেশি অল আইজ অন রাফা গুচির ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতো। তাদের পেটে যখন লাত পড়বে তখন বুঝে যাবে ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলা কতটা দুষ্কর। এখন প্রধানমন্ত্রী মোদী এখন চারদিক দিয়ে চাপ বাড়াচ্ছেন। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই 3টে দেশ। তাদের অস্ত্র বেচার যে ধান্দারা ছিল বিশ্বজুড়ে, আমরাই সেরা, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেরা, চীন এবং আমেরিকা এবং তুর্কি নেচে বেড়াতো আমাদের ড্রোন হচ্ছে সেরা। সব ভারতীয় সেনাবাহিনী তারই 3.5 দিনের যুদ্ধে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে যে কেউ সেফ নয়।
ভারতবর্ষের কাছে কেউ সেফ নয়। চীন খুব ঘাবড়ে গেছে, এখন চীনের খুব সমস্যা হয়েছে যে এখন শ্যাম রাখি না কুল রাখি। চীন তো ওপেন হয়ে গেছে, মুখোশ তো খুলে গেছে, মুখোশ খুলে যাওয়াতে এখন চীন একটু মিউ 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 করছে। আর ভারত বলেছে অরুণাচল নিয়ে যদি আবার কোনো রকম কথা বলো তাহলে পরে কিন্তু ভারত কিন্তু তোমার ছেড়ে কথা বলবে না। যাকে যা বার্তা দেওয়ার তাকে সেই বার্তা দিয়ে দেওয়া হচ্ছে। যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি আগ বাড়িয়ে তিনি ওই শান্তি চুক্তি কথা বলেছিলেন যে বাণিজ্য চুক্তি বন্ধ করে দেওয়া হবে, ভিসা বন্ধ করে দেওয়া হবে। তার ফলে হয়েছে কি, ভারতবর্ষের ভেতরে কংগ্রেস এবং অন্যান্য যে সমস্ত দল, বিরোধী দল, তারা এবং মোদীকে চেপে ধরেছেন যে আমরা আপনাকে পূর্ণ সমর্থন দিলাম, তা সত্ত্বেও আপনি কি করে ট্রাম্পের কথায় আপনি যুদ্ধবিরতি করলেন। আদৌ ট্রাম্পের কথায় যুদ্ধবিরতি হয়নি। ট্রাম্প এটা খবর পেয়েছে যে এরকম একটা সংঘর্ষ বিরতি হতে পারে, যেহেতু ওখানে একটা পরমাণু জায়গায় বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে রেডিয়েশন লিক করছে। সুতরাং এখন একটু থেমে যাও, কারণ বিদেশি বৈজ্ঞানিকরা ওখানে কাজ করছে, তাদের কোনো ক্ষতি হোক ভারত সেটা চায় না। সেই জন্যই যুদ্ধটাকে আপাতত পজ করা হয়েছে, কিন্তু যে কোনো দিন আবার স্টার্ট করে দেওয়া হবে। আর এই বিজ্ঞানী যারা গিয়েছে তারা এখন হতাশ হয়ে গিয়েছে, কোনোভাবেই তারা মানে এটাকে বন্ধ করতে পারবে না। চেরনোবিলের যে অবস্থা হয়েছিল, এখনো পর্যন্ত চেরনোবিল 1988 সালে হয়েছিল, তখন থেকে এখনো পর্যন্ত চেরনোবিলের আশেপাশে কেউ যেতে পারে না। সুতরাং ওই কিরিনা পর্বত এবং সার্গোদা এবং নূরখান এয়ারবেস এরিয়াতে আর কোনোদিন মানুষের বসবাস করতে পারবে না। ওটা পুরো একটা শ্মশান ভূমিতে পরিণত হবে। এই হচ্ছে বর্তমানে পাকিস্তানের অবস্থা। এখন এই সুযোগে এখন প্রধানমন্ত্রী গলায় পা তুলে দিয়েছে, আমাদের ফেরত দাও, পিওকে আমাদের ফেরত দাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর পিওকে যদি তুমি ফেরত দাও না দাও, তাহলে বুটস অন গ্রাউন্ডস যদি হয়, তাহলে তোমার পাকিস্তান আস্ত থাকবে না। এই পরিষ্কার বার্তায় এখন নওয়াজ শরীফ কি করেন সেটা দেখা যাক। তিনি আবার কি ধেই ধেই করে আমরা নেচেছি, আমরা জিতেছি বলে নাচবেন, নাকি একেবারে পিওকে আত্মসমর্পণ করে পিওকে হস্তান্তর করবেন। যদিও দ্বিতীয় সম্ভাবনাটা মানে পিওকে হস্তান্তর করার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। সুতরাং ভারতীয় সেনার বুটস অন গ্রাউন্ড পাকিস্তানে পড়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগে বাংলাদেশটাকে ভারত একটু ঠিকঠাক করতে চাইবে। বাংলাদেশ নিয়ে কি করতে চাইছে ভারত, আমি বিকেলবেলা আমি খবরটা দেব। তার জন্য আমরা মানে সন্ধ্যেবেলা দেব, তার জন্য আপনাদের তো অপেক্ষা করতে হবে। আপনারা ভিডিও প্রচুরভাবে শেয়ার করুন, আর লাইক করুন, আর কমেন্ট করুন, তাহলে পরে অ্যালগরিদম আমার ভিডিওকে আবার ধরে ফেলবে। সবাইকে অনেক নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।